This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 সাল বিধানসভা নির্বাচন প্রচারের ঝাঁঝ বাড়াতে তখন বারবার বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বঙ্গে আসছেন। মনে আছে সেই স্লোগান, আর নয় অন্যায়। बंगाल का विकास तब तक संभव नहीं है जब तक कानून का राज पश्चिम बंगाल में स्थापित नहीं होता। इसी स्थिति को बदलने के लिए आज पश्चिम बंगाल के कोने कोने से आवाज आ रही है, আর নয় অন্যায়, আর নয় অন্যায়। আসলে মনে করানোর কারণও রয়েছে একটা, কারণ 3 বছর পর সেই একই স্লোগান আজ আমরা দেখলাম 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না, দলে বিত্তবান নয়, বিবেকবান লোক চাই। আবার অন্যদিকে আমরা দেখলাম কিছুটা শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমও। মহিলাদের সম্মান করতে হবে মনে করিয়ে দিলেন তারা। আচ্ছা, সাম্প্রতিক অতীতে এতবার মুখ পোড়ার পরে কি মুখ রক্ষার দাওয়াই দিতে হলো নেতৃত্বকে? সন্দেশখালী শাহজাহান, চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন্ত বা সোনারপুরের জামাল, গত কয়েক মাস বারবার সামনে এসেছে তৃণমূলের বাহুবলীদের তাণ্ডব। মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে রাজ্যবাসী। লোকসভা বা বিধানসভা উপনির্বাচনের সাফল্যেও যা কাটার মতো বিঁধেছে তৃণমূল নেতৃত্বকে। কতটা তা মালুম পাওয়া গেল 21শে জুলাইয়ের মঞ্চে। রাজধর্ম পালনের কথা বলেও দলের নেতাকর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বলে বলেছেন ম্যানেজ করে দাও। শুধু নারী নির্যাতনের অভিযোগ নয়, জয়ন্ত জামালদের চোখ ধাঁধানো বাড়ি গাড়িও যার বর্ণায় বিড়ম্বনা বাড়িয়েছে শাসক দলের। প্রশ্ন উঠেছে, এত টাকার উৎস কি? এই বিষয়টাও যে নেত্রীর নজর এড়ায়নি তার বক্তব্যেই সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক মহল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে মানুষের বড্ড চোখে লাগছে তৃণমূলের কোনো নেতার অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়া বা তাদের হঠাৎ বড়লোক হয়ে যাওয়া। সেই জায়গা থেকেই হয়তো দলকে নতুন করে বাঁধতে চাইছেন, শুদ্ধিকরণ করতে চাইছেন। এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, বাবা সব আসারাম বাপুর মতো আর কি। সি যে প্যাথোলজিক্যাল লায়ার, যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন, খুব সহজ করে বললেন। জয়ন্ত জেসিবিদের নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন নিভৃত বাসে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। অভিযোগ বা অভিযুক্তদের নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাকে। 21শে মঞ্চে সেই অভিষেককে সংযত হওয়ার বার্তা দিতে দেখা গেল। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোন রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না, শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। দলের কর্মীদের সংযত হওয়ার পাঠ দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই
মানুষের প্রাণ জয় সেইটা নিশ্চিতভাবে আমরা করব। রাজনৈতিক পণ্ডিতদের একাংশের ব্যাখ্যা, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে দলের এক শ্রেণীর কর্মী সমর্থকদের অপকর্ম জুলুমবাজি বন্ধ করতে না পারলে তার ফল ভালো হবে না। বিধানসভা নির্বাচনের আগে তাই দলের ভাবমূর্তি ফেরাতে ২১-এর মঞ্চকেই হাতিয়ার করলেন মমতা অভিষেকরা। হুঁশিয়ারি কতটা কাজ দেয় তা ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গরিবের ছাদ থেকে পেটের ভাত, সরকারি চাকরি থেকে শিশুর পাত, শিক্ষা, আবাস, রেশন নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেই দিলেন যে নোংরা সবসময় ধোয়া যায় না। তিনি জিরো টলারেন্সের বার্তা দিলেন দুর্নীতি নিয়ে। প্রশ্ন হচ্ছে, তৃণমূল নেত্রী যে শপথ নিলেন তার দলের নেতাকর্মীরা কি সেই শপথ নিয়ে ভবিষ্যতে চলবেন? এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বরাবর দলকে আগামী দিনের পথ চলার পথ দেখিয়েছেন তৃণমূল নেত্রী। ২৪-এর ২১-এও সেই পথ দেখাতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে মমতার বার্তা। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। হবে নাই বা কেন? বারবার এই দুর্নীতির কাটাই বাংলার শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে, অপদস্থ করেছে। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দিল্লির এজেন্সির ভূমিকা নিয়ে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। বিজেপির সাথে লড়াইটা করবেন, ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো। 2022-এর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভয় বার্তা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত ২ বছরে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিক শিক্ষক নিয়োগ থেকে রেশন কেলেঙ্কারি হয়ে গরু পাচার, একের পর এক দুর্নীতির অভিযোগে গারদে পৌঁছেছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। তারপরও 2022 থেকে 2024 পুরসভা, পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন সবেতেই বিরোধীদের টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরও দুর্নীতির কালিজে দলের বড় অস্বস্তি, সে কথা বুঝেই নেত্রীর শুদ্ধকরণ বার্তা। কি বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। দুর্নীতির হাজারো অভিযোগ সত্ত্বেও একের পর এক ভোট বৈতরণী উতরে গিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু রাজনীতিতে সবই সম্ভব, সে কথা ভালোই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি নেত্রীর নির্দেশ? আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়। আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। যদিও বিরোধীদের পাল্টা কটাক্ষ, তার ভাইপোই তো একটা চোর, তাকে মঞ্চ থেকে নামিয়ে দিক, তাহলে তো জানবো যে তিনি সঠিক কথা বলেছেন। তার ওখানে ম্যাক্সিমাম মন্ত্রীগুলো চোর, তাদেরকে আগে বলুক তোমরা মঞ্চ থেকে নেমে যাও, তারপর তো তার কর্মীদেরকে বলবে। এটা একটা চোরেদের পাঠশালা, সেই চোরেদের পাঠশালার শিক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন নারাদার.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিল, তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তারপর তো কটা নির্বাচন হলো, তাকে পুলিশে রেখেছেন। কেন্দ্রের একের পর এক প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ থাকায় ফের সরব হয়েছেন অভিষেক। এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। তৃণমূল নেতৃত্ব যে প্রকল্পগুলি হাতিয়ার করে কেন্দ্রকে বিচ্ছে, সেই সব প্রকল্পেই দুর্নীতির অভিযোগে পাল্টা সরব হয়েছে দিল্লি সরকার। যদিও তারপরও বাংলার শাসক দল বলছে দেখা হবে, লড়াই হবে, লড়তে হবে। হয়তো দলকে নতুন করে বাঁধতে চাইছেন, শুদ্ধিকরণ করতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সে কারণেই ২১-এর ভরা মঞ্চ থেকে এই বার্তাটাই স্পষ্ট করে দিলেন যে বিত্তবান নয়, বিবেকবান চাই। ক্যামেরায় চাঁদনিয়ার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। নিট কেলেঙ্কারিকে স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারির তকমা দিয়ে আজ সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এ রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে
পার্থ চট্টোপাধ্যায়কে যদি গ্রেফতার করা হয় তাহলে ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতি বা কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করবে না ইডি? ঠিক এভাবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আজ সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ বিষয়ে শোনার পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে প্রেক্ষাপট আলাদা, যোগাযোগ করলে বুঝিয়ে বলবো। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? লোকসভা ভোটের ময়দানে তৃণমূলকে কোণঠাসা করতে বাংলার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করেছিল বিজেপি। পরপর ভোটে জিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করে বিজেপিকে ঘায়েল করার চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিটের প্রশ্নফাঁস কাণ্ডকে স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে চিহ্নিত করলেন তিনি। সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলে দিলেন, নিট কেলেঙ্কারির জন্য ইডি কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না? যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত। যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে গত 2 বছর ধরে বাংলার রাজনীতি তোলপাড় হয়েছে। যোগ্যদের চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছেন এসএসসি ও টেট প্রার্থীরা। এই মামলাতেই 2022-এর 21শে জুলাইয়ের পরদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে ইডি। পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় 50 কোটি টাকার পাহাড়। একে একে প্রাক্তন পর্ষদ পরিষদ ও পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বড়োয়ের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাও গ্রেফতার হন কেন্দ্রীয় এজেন্সির হাতে। রাজ্য রাজনীতিতে এই বিষয়টিকেই ইস্যু করে সুর চড়াতে থাকে বিজেপি। কিন্তু ভোট বাক্সে এই ইস্যু যে তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারেনি তা স্পষ্ট। তাই এই ইস্যুটিকেই টেনে এনে 21-এর মঞ্চ থেকে গেরুয়া ব্রিগেডকে চাঁচা ছোড়া আক্রমণ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, বারবার মামলার কারণে নিয়োগ করা যাচ্ছে না বলে অভিযোগ করে বাম, বিজেপি ও কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে চাঁচা ছোলা আক্রমণ শানান খোদ তৃণমূল নেত্রী। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। কয়েকটি চাকরি দিয়েছেন, সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্টটা প্রায় রেডি আছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে তিনি কর্মক্ষেত্রে ইস্তফা দিয়ে গত লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে সামগ্রিকভাবে ভোট বাক্সে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগের ইস্যু কতটা ছাপ ফেলতে পেরেছে তা তর্ক সাপেক্ষ। সৌরভ ঘোষ, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। দলনেত্রীর হুঁশিয়ারি শুনলেন, আর কড়া মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে বিরতির পর একেবারে অ্যাকশন মোডে পাওয়া গেল তাকে।
পঞ্চায়েতের যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি বলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা লিড দিতে পারেননি তাদের উপর কিন্তু শাস্তির খাড়া ঝুলতে চলেছে। 3 মাসের মধ্যেই ফল। তাহলে কি পুজোর মধ্যেই কোনো নেতার পদ বিসর্জন হতে চলেছে? এই প্রশ্নই উঠছে। 12ই জুন লোকসভা ভোটের ফল বেরোনোর ঠিক 8 দিন পর ছোট বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেনাপতি। 1 মাস 9 দিন পর প্রকাশ্যে এসেই 21-এর মঞ্চে দাঁড়িয়ে অ্যাকশনে অভিষেক। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে 42-29 তৃণমূলের ভালো ফলের পরও কড়া অভিষেক। কোথায় কোথায় অ্যাকশন হতে পারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। যারাই লিড দিতে পারেননি তাদেরই কপাল পুড়তে পারে। যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় অভিষেক লিখেছেন, লোকসভা ভোটের ফল উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টি নয়। একথা 21-এর মঞ্চ থেকেও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অর্থাৎ যেখানে খুঁত সেখানে যেমন দলের আতশ কাজ থাকবে, একইভাবে যেখানে বিরাট জয় এসেছে সেখানেও গাছাড়া মনোভাব চলবে না। 26কে সামনে রেখে সোজা 7টা লক্ষ্যমাত্রা অভিষেকে। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। অভিষেকের অ্যাকশন নিয়ে বিরোধীরা বলছেন, লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। ছুটি থেকে এলে বলে দেখতে সবে এখনো আমেজ কাটেনি, সুইজারল্যান্ডের আমেজ কাটুক, তারপর বলবো। অন্য দল ঘুরে আবার ফিরে আসা নেতাকর্মীদের জন্য অভিষেকের কড়া প্রেসক্রিপশন। যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। তৃণমূলে ফিরলেও অর্জুন সিংকে টিকিট দেয়নি দল। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরেও অনেকটাই আড়ালে। এই উদাহরণগুলোই নীরবে দেখিয়ে রাখলেন অভিষেক। আসলে বিপুল জয়ের পরেও আত্মসমালোচনার মধ্যে দিয়ে 26-এর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুদীপের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। কোথায় কোথায় নেতাদের পদে কোপ পড়তে পারে একটা আভাস পাওয়া গিয়েছে। প্রথমেই বলি আপনাদের, উত্তরবঙ্গে সেখানে কিন্তু বেশ কিছু নেতাদের ভাগ্য রক্ষা হবে না এমনটা ইঙ্গিত রয়েছে। কিন্তু তার আগে চলুন গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আপনাদের শুরুতে শোনাই, তারপর বাকি কথায় আসছি। মালদা, মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আমসত্ত্বও দিয়েছেন। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আমসত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর কোনো ভাগাভাগি নয়, আমরা যুক্ত করব, আমরা বিভক্ত করব না, আমরা সবাই সমান আমাদেরই রাজার রাজত্বে।
চেয়েছিলেন তো অনেক কিছুই, কিন্তু পাননি। মালদায় 0, উত্তরবঙ্গে 1। আর উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের ফল পরবর্তী পর্যালোচনায় একটা আক্ষেপের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন কি, প্রশ্ন তো থাকছেই। কারণ আমসত্ত্ব দুটোই চেয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। প্রশ্ন হচ্ছে, পাবেন কি? 24-এর ভোটে 19-এর চেয়েও ভালো ফল করেছে তৃণমূল। ছিল 22, হয়েছে 29। কিন্তু উত্তরবঙ্গে যে তিমিরে ছিল প্রায় একই অবস্থায় তৃণমূল। উত্তরবঙ্গে মোট লোকসভা আসন 8টি। 2014 সালে তৃণমূল পেয়েছিল 4 আসন। 2019 সালে একটি আসনও পায়নি তৃণমূল। 2024 সালে প্রাপ্তি মাত্র 1। বড় কাটা মালদা। 2011-তে সবুজ ঝড় তুলে বাংলায় ক্ষমতা এলেও মালদায় সেভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল। 2014 লোকসভা ভোট, 2016 বিধানসভা নির্বাচনেও কার্যত খালি হাতেই ফিরতে হয় রাজ্যের শাসক দলকে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে একাধিক পঞ্চায়েত এবং পুরসভা দখল করলেও 2019-এর লোকসভা ভোটে মালদায় ফের ধাক্কা খায় তৃণমূল। তবে পরিস্থিতি বদলায় 2021-এর বিধানসভা নির্বাচনে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের ব্যাখ্যা, গত বিধানসভা নির্বাচনে সিএ এনআরসি ইস্যুকে সামনে রেখে প্রচার করে তৃণমূল ডিভিডেন্ড পায় সংখ্যালঘু অধ্যুষিত মালদায়। 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতেই তারা জয় পায়। কিন্তু এর 3 বছর কাটতে না কাটতেই গত লোকসভা ভোটে ফারাক্কার ওপারে ফের ধাক্কা শাসকের। মালদা উত্তর ফের বিজেপির দখলে যায়, আর মালদা দক্ষিণে কংগ্রেস। পরিসংখ্যান বলছে জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে বিজেপি আর 6টিতে কংগ্রেস লিড পায়। খাতায় কলমে মালদায় 8 জন বিধায়ক থাকলেও কেন লোকসভা নির্বাচনে একটি আসনেও তৃণমূল লিড পেল না, তা যে তৃণমূল নেতৃত্বকে চিন্তায় রেখেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই তা স্পষ্ট। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবোই। মালদার আর আমসত্ত্ব পাবেন কিনা আমি জানি না। এবারে 8টি পেয়েছেন, সামনেবারও আপনার জন্য 8টিই থাকবে। কিছু জায়গায় হেরেছি, সেটা আমাদের নিজেদের ভুল ত্রুটি, আমাদের সাংগঠনিক দুর্বলতা, সেসব কারণে। কিন্তু মালদার আপনার খাওয়া হলো না গো দিদি। 21-এর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের মানুষের দরজায় দরজায় যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমো। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। উত্তরবঙ্গে লোকসভা ভোটে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূলের মুখ রক্ষা করেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। তাই 21-এর মঞ্চে প্রথমেই বক্তা হিসেবে মঞ্চে দেখা গেল জগদীশ বসুনিয়াকে। 24-এর মঞ্চ থেকে 26-এ উত্তরে জোড়াফুল ফোটানোর ডাক দেন কোচবিহারের সাংসদ। খালি কোচবিহার নয়, উত্তর বাংলার যতগুলা বিধানসভা আসন আছে 2026 সাল নাগাদ আস্তে আস্তে আমারগুলা গেলা থাকি সবাই মিলি জোট বাঁধা খাবে। মালদার আমসত্ত্ব দুটোই চান তৃণমূল নেত্রী। 21-এর মঞ্চ থেকে এদিন উত্তরবঙ্গের নেতাকর্মীদের জন্য 26-এর টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলে কেউ নেতা নয়, কেউ কেটাও নয়, সবাই কর্মী। 21শে জুলাইয়ের সভা মঞ্চে আজ সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেই ঠিক এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা কেন বললাম, তার কারণ আদি নবীন, তারপর ওই নতুন পুরনো, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মেটানোর জন্যই কি আজ সুপ্রিমোর কণ্ঠ থেকে এই বার্তা শুনতে পাওয়া গেল? আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর চড় বাড়ছেন দলেরই যুব নেতাকে। বাঁকুড়ায় দলের প্রাক্তন বিধায়ককে মানছেন না তৃণমূলেরই ব্লক সভাপতি। চোপড়ার জেসিবি, আড়িয়াদহের জায়ান্ট থেকে সোনারপুরের জামাল,
তৃণমূলের জমানায় শাসক নেতাদের একাংশের মধ্যে যেন কেউ কেটা ভাব, একজন যেন তার এলাকায় সমান্তরাল প্রশাসন চালায়। ক্রমশ ছড়িয়ে পড়ছে এমন প্রবণতা। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই ঝাঁকুনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু হয়েছে তৎপরতা। শনিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলে কেউ নেতা নয়, সবাই কর্মী। আর রবিবারের মঞ্চে শনিবারের প্রতিধ্বনি। মাটিতে পা রেখে চলার আরও একবার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। শাসনের মোড়কে বাঁধতে চাইলেন দলকে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেতাদের একাংশের চালচলন, জীবনযাত্রা নিয়ে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন দলনেত্রী। 26-এর বিধানসভা ভোটের আগে শুদ্ধকরণ ও সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার কর্মীদের বোঝালেন বিনয়ী হতে হবে। তাতে কাজ হবে কি, নাকি রোগ আরও ছড়াবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেন্দ্রের এনডিএ সরকার আর টিকবে না। তৃণমূলের এই ন্যারেটিভ তৈরির চেষ্টা আরও পোক্ত হল 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে। অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব তিনিও একই সুরেই কথা বললেন যে হ্যাঁ, এই কেন্দ্রের সরকার খুব শিগগিরই পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে অখিলেশ যাদবের এই বক্তব্য কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। উল্টে বিজেপি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন। दिल्ली में जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन हो जा सकता है। दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। পড়ে যাবে কেন্দ্রের সরকার, ভবিষ্যৎবাণী মমতা অখিলেশের। কেন্দ্রের টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও এবার গরিষ্ঠতা না থাকায় শরিক নির্ভর পদ্ম শিবির। বিজেপির শক্তি ক্ষয় হয়েছে রাজ্যসভাতেও। বিজেপির উপর চাপ বাড়িয়ে লোকসভা ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছিলেন এনডিএ সরকার বেশি দিন টিকবে না। 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কার, কেন্দ্র সরকার যে কোনোদিন পড়ে যেতে পারে। यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। दिल्ली में जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन हो जा सकता है। 80 আসনে উত্তরপ্রদেশে এবার একাই 37টি আসন পেয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছেন অখিলেশ। নিজের রাজ্যের প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টির সভাপতির দাবি, যারা দিল্লিতে ক্ষমতায় তারা অতিথি, সরকারের পতন অনিবার্য। आप लोगों ने मिलकर के यहाँ मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। সভামঞ্চে মমতা তো বললেনই, আর বেশ কিছুদিন ধরে তো তৃণমূল নেতারা দাবি করে চলেছেন এনডিএ সরকারের আয়ু বেশি দিন নেই। বিজেপি বা সংঘ পরিবারের অন্দরে সাংঘাতিক বাদ বিবাদ, সরকার নড়বড়ে। নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ সরকার বেশি দিন ক্ষমতায় নেই। অভ্যন্তরীণ বিবাদে এই সরকারের পতন ঘটবে। টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। পশ্চিমবঙ্গের সংবিধান নেই, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই, 19 ইস্তফা দিন। বিজেপির উপর চাপ বাড়াতে সরকার টিকবে না, এমন ন্যারেটিভ তৈরির কৌশল নিল তৃণমূল। সরকারের স্থায়িত্ব নিয়ে শুধু প্রশ্ন তোলা নয়, মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, যারা এনডিএর সঙ্গী তাদের একাংশ কিন্তু ভোগাতে পারে। দিল্লি সফরের আগেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। এই বার্তার মধ্যে দিয়ে কোথাও একটা এনডিএ সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী থাকলো 21শে জুলাইয়ের মঞ্চ। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আবেগ, উচ্ছ্বাস, স্লোগান, তার মধ্যে কোথাও কোথাও মন খারাপও রয়েছে। বিরোধীদের মুখে আমরা অনেক সময় কটু কথা শুনি রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে, কিন্তু আজ যারা 21-এর মঞ্চে যোগ দিতে এসেছিলেন তাদের মধ্যেও
ক্ষোভের সুর ধরা পড়ল। বলছেন প্রকল্প রয়েছে কিন্তু ভাতা মিলছে না। 21শে জুলাই মানে শহীদদের স্মরণ, 21শে জুলাই মানে তৃণমূল কর্মীদের আবেগ। কিন্তু শুধুই কি আবেগ? রবিবার ধর্মতলামুখী হয়েছেন রাজ্যের ঘাসফুল কর্মীরা। তাদের গলায় যেমন আবেগ উন্মাদনার স্লোগান ছিল, ঠিক একইভাবে কিছু সমর্থকের কথা ছিল অভিযোগ না পাওয়ার আক্ষেপ। ক্ষমতায় আসার পর একাধিক জনময়নী প্রকল্প চালু করেছে তৃণমূল কংগ্রেস সরকার। 21-এর মঞ্চ থেকে সেই প্রকল্প স্মরণ করিয়ে দিয়েছেন দলনেত্রীও। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, সেখানে খোদ তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই ভাতা থেকে কেন বঞ্চিত হচ্ছেন? 21শে জুলাই সভায় যোগ দিতে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ছুটে এসেছিলেন মতিউর শেখ। নেত্রীর বার্তা যেমন শোনাচ্ছিল, ঠিক একইভাবে কিছু অভিযোগের সঙ্গে নিয়ে এসেছিলেন মতিউর। অভিযোগ বলতে লোকে গরিব মানুষ, প্রচুর গরিব মানুষের ভাতা বন্ধ হয়েছে। একবার দুবার ঢোকার পরে ভাতা বন্ধ হয়ে গেছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা দুবার একবার ঢোকার পরে বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে শুধু মতিউরই নন, বাঁকুড়া বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস কর্মী শেখ জোহাদের অভিযোগ, এলাকার অনেকেই সরকারি ভাতা থেকে বঞ্চিত। আপনার লক্ষ্মী ভান্ডার পাওয়া যাচ্ছে, কৃষক বন্ধু আটকে গেছে, আর আপনার বিধবা ভাতা আটকে যাচ্ছে, আর আপনার বার্ধক্য ভাতা, আবার প্রতিবন্ধী ভাতা এসব আটকে রয়েছে। প্রশ্ন হলো, সরকার যে ভাতা দেওয়ার কথা বলছে, সেই ভাতা তাহলে যাচ্ছে কোথায়? এখানেই তৃণমূল কর্মীদের গুরুতর অভিযোগ। প্রত্যেকটা এলাকায় এরকম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার এন্ট্রি হচ্ছে খাতা এন্ট্রি হয়ে যাওয়ার পর ভাতা ঢুকছে না। নথিভুক্ত হওয়ার পরও ভাতা মিলছে না কেন? তাহলে গন্ডগোল? তৃণমূল কর্মীরা বলছেন ভিডিও নিয়েছে, তারপরে তো বলছে এখনো টাকা ছাড়ছে না মোদী সরকার। পঞ্চায়েত সমিতির যে আমাদের সভাপতি, তাকেও বলেছি যে এই ব্যাপারটা নিয়ে ভাবেন, কেউ ভাবছে না। বিধায়ক বাইরন বিশ্বাস, সেও কিছু বলছে না। মতিউর জোহারদের জোর আবেদন, দেখা হবে না, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এই খবরটা দিদির কাছে পৌঁছাতে চাইছি। এটাই আপনার কাছে অভিযোগ জানাবো, আপনার ক্যামেরায় ছাড়বেন, বলবেন, এখানে সবাই শুনবে, জানতে পারবে সব জায়গায়। দিনের শেষে নেত্রীর বার্তা নিয়ে ফিরছেন মতিউর জোহাদরা, কিন্তু তাদের আক্ষেপ, অভিযোগ, তার খোঁজ কি নেবেন নেতৃত্বরা? তারা জানাচ্ছেন এন্ট্রি হচ্ছে তাদের নামে, তাহলে সেই টাকা আদতে যাচ্ছে কোথায়, সে প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। 21-এর চেনা ছবি মানে 21শে জুলাইয়ের চেনা ছবি, নানা রঙের সমাহার, নানা রকমের সমাহার, আজও তাই দেখতে পাওয়া গেল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা আসলেন এই সভায় অংশগ্রহণ করবেন বলে। নানা রকমভাবে তারা সেজে আসলেন, নানা বার্তা দিতে চাইলেন, নানা প্রকল্পের মোটিভ নিয়ে তারা আসলেন, তারা সেগুলো দেখালেন, সাধারণ মানুষ দেখলেন, সবাই দেখলেন। শুধু তাই নয়, এক্ষেত্রেও দেখতে পাওয়া গেল রাম কারো একা নয় এই বার্তা দিতে, কেউ কেউ হনুমান সেজেও আসলেন। পাশাপাশি 21শে জুলাই শহর কলকাতার বুকে, তাই কলকাতা ভ্রমণের একটা পরিকল্পনা তো তাদের ছিলই, এর আগেও দেখতে পাওয়া গিয়েছে। সেরকমই কলকাতা ভ্রমণ, পিকনিক এসবও দেখতে পাওয়া গেল, আর দেদার কেনাকাটাও দেখতে পাওয়া গেল। ভুলিনি আমরা, ভুলবো না কোনোদিন 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। 21 মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার। 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার। মমতা ব্যানার্জি, 21-এর সমাবেশ মানেই তো বাঁধ ভাঙা আবেগ। এবছর বাড়তি পাওনা লোকসভা ভোটের পর 4 বিধানসভা উপনির্বাচনে বড় সড় জয়। স্বাভাবিকভাবেই বাড়তি উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সকাল থেকেই কলকাতার রাজপথে নানান রং, নানা বেশে রঙিন জমায়েত। নজর কাড়ল হনুমান বেশে সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা। বার্তা স্পষ্ট, রাম কারো একার নন, রাম নিয়ে রাজনীতিও নয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড হাতে কলকাতায় হাজির জেলা তৃণমূল সমর্থকেরা।
গত বছর ডেঙ্গির মারণ কামড়ে নাজেহাল হয়েছিলেন বাংলার মানুষ। বর্ষা মানেই তো ডেঙ্গি, ম্যালেরিয়ার বারবারন্ত। তাই ডেঙ্গি সচেতনতা বাড়াতে এবারের 21শে জুলাইয়ে ট্যাবলো মশার আদলে। এক ব্যক্তি মশা সেজে এসেছেন পশ্চিম মেদিনীপুর থেকে। চন্দ্রকোনার বাসিন্দা 21শের সমাবেশে যোগ দিতে 3 দিন ধরে সাইকেল চালিয়ে কলকাতায় আসেন। সাইকেলে রয়েছে একাধিক ডেঙ্গি সচেতনতামূলক পোস্টার। 21শের সমাবেশে পরিবর্তনের ডাক না। শহীদ দিবস পালনের দিনই জেলায় জেলায় আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব। গণতন্ত্র বাঁচাও আন্দোলন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি, কোথাও কোথাও আমরা দেখলাম বিক্ষোভ অবস্থান, কোথাও দেখলাম কুশপুতল পোড়ানো হলো। কিন্তু এই সমস্ত কিছুকে, সমস্ত কর্মকাণ্ডকে, কর্মসূচিকে ছাপিয়ে গেল দিলীপ ঘোষের মুখে দলেরই সমালোচনার কথাটা। দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ বলছেন অভিজ্ঞতার অভাবেই দল জিততে পারছে না। আচ্ছা, দিলীপ ঘোষের এহেন মন্তব্য তা শুনে কি বলছেন রাজ্য সভাপতি? লোকসভা ভোটের রেজাল্টের পরপরই জেলা সফর শুরু করেছিলেন দিলীপ ঘোষ। নিজেই পৌঁছে যাচ্ছিলেন জেলায়, দিচ্ছিলেন দাওয়াই। হঠাৎ সেই সফরে ইতি টানেন। কিন্তু কেন ইতি? আঙুল তুলেছিলেন দলের নেতাদের দিকে। না না, কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো? বাড়িতে আসছি, বাড়িতে গিয়ে এত লোক কি কথা আর কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যায়? অনেকদিন পর আবার জেলার মঞ্চে দিলীপ, এবং মুখ খুলতেই বিতর্ক। বাঁকুড়ার বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দলের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। এর আগে বিজেপি রাজ্য সভাপতির অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ খোঁচা দিলেও রাজ্য সভাপতি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেননি। বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সবকিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না।
আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। বিজেপি অবশ্য আন্দোলনের রাস্তায় ফিরছে। রবিবার তৃণমূলের শহীদ দিবসে জেলায় জেলায় গণহত্যা দিবস পালন করেছে গেরুয়া শিবির। কুশপুতুল পোড়ানো, রাস্তা অবরোধ হয়। 26শে জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচি। সোমবারই সিএসি অফিস ঘেরাও অভিযান বিজেপির। আন্দোলনে কি অভিজ্ঞতা বাড়বে? কি বলবেন দিলীপ ঘোষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী স্বয়ং আলু সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও দামের খুব একটা হেরফের কিন্তু নজরে আসেনি। উল্টে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা। তার কারণ রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আলু ব্যবসায়ীরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যোগান যদি কমে যায় তাহলে দাম বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কাল থেকে রেগুলার মনিটরিং হবে, কোন দিন কি হচ্ছে। আর আমি বলে দিয়েছি আগামী 10 ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল ইট। 9 জুলাই আলু সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের ডেডলাইন কবেই পার। দামে বড়সড় পরিবর্তন এখনো হয়নি। এরই মধ্যে ফের আলুর দাম বাড়ার আশঙ্কা। অন্য রাজ্যে আলু পাঠানোর ওপর বিধিনিষেধ জারি করেছে সরকার। এতে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি শুরু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। ইতিমধ্যে হিমঘর থেকে শেডে আলু নামানো বন্ধ। ফলে ঝাড়াই বাছাই করে বস্তাবন্দিও হচ্ছে না আলু। সোমবার থেকে বাজারে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা। যোগান কমলে বেড়ে যেতে পারে দাম। যদি না নিতে চাই, আমরা কোথাও না আলুটা পাঠাতে পারি, তাহলে আমরা কি করে ব্যবসা করবো? আমাদের দীর্ঘদিন তো লোকসান করে চাষিকে টাকাটা বুঝিয়ে দিতে হবে এত দামের আলু। সেই জন্যই আমরা ঠিক করেছি যে ও ব্যবসা করবো নি, দরকার নাই, লোকসান হয়ে যাবে এত দামের আলু। ওই জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের নেতৃত্বরা বন্ধ রেখেছেন। হ্যাঁ, কবে উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। আর সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরাও বনটা তুলে নেওয়ার ইয়ে করবো। এমনিতেই বিভিন্ন শাকসবজি আনাজের দাম এমন জায়গায় পৌঁছেছে, বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা। দাম আরও বাড়লে খাবে কি? আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, আশাবাদী রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। নিশ্চিতভাবে তাদের এই কর্মবিরতি আমরা নিশ্চয়ই তাদের সাথে আলোচনা করি। আলোচনা করে মিটবে না? অবশ্যই আলোচনা করে সবকিছুই যখন আলোচনা করে মিটছে, এটাও নিশ্চয়ই মিটবে। সমাধান কি হবে, নাকি আমজনতার পকেটে আরও চাপ বাড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার মালদার ভাঙনের কথা বলবো। এমন পরিস্থিতি যে মালদার রতুয়ার একটা বড় অংশ যে কোনো দিন মুছে যেতে পারে। অনেক আগে মিশে যেতে পারে গঙ্গা আর ফুলহার। বাকি মাত্র 500 মিটার। প্রশাসন কি মালদার ভাঙন নিয়ে কোনোদিনই ভাববে না? নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। কুশি নদীর তীর মালদায় গঙ্গার পার। নদীর ধারে যারা থাকেন তারা জানেন দু চোখের পাতা এক করা কত মুশকিল। মালদা রতুয়া 1 নম্বর ব্লক। এখানেই রয়েছে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের ভেতর এই কান্তটোলা গ্রাম। এখানেই গঙ্গা ছুটে আসছে হাড়ে রেড়ে করে। কান্তটোলায় গঙ্গা ক্লান্তিহীন। প্রথমে উত্তর পার আর এখন দক্ষিণ পার ভাঙছে সর্বনাশী নদী। 3টা শুরু হয়েছে কাটার মানে এমনভাবে কাটছে যে বোঝা যাচ্ছে না যে একদম ছুড়ে যাচ্ছে মাটি পায়ের তল থেকে। এইভাবে অবস্থা হয়ে কাটছে গঙ্গা। একটা ইন্দারা ছিল, মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল, ট্রান্সফর্মারটাও পড়ে গেল, সবগুলোই চলে গেল গঙ্গাতে। রাতে যখন কান্তটোলা ঘুমে অচেতন, তখন হুড়মুড় করে পায়ের তলার মাটি সরতে শুরু করে। গঙ্গা গিলে খায় গ্রামের কয়েক বিঘে জমি। 10 বছর আগে কান্তটোলা থেকে গঙ্গা ছিল 10 কিলোমিটার দূরে, আর এখন কান্তটোলা দিয়েই বইছে গঙ্গা। গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে 10 বছর আগে 10 কিলোমিটার দূরে ছিল নদী। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে। এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। আমাদের কি করলে ভালো হয়? হাত পা বেঁধে আমরা নদীতে পড়ে যাব, না সরকার আমাদের কিছু দেখবে, না কিছু করবে, কি করবে না? গঙ্গা এগিয়ে আসছে ক্রমশ, অর্থাৎ গঙ্গার চলার পথ পাল্টাচ্ছে ওই কোষের মতোই। ভয়ে কান্তটোলা ছেড়ে পালাচ্ছে মানুষ। যাদের বাড়ি ঘর গেছে, যাদের বাড়ি নদীর ওপর ঝুলছে, তারা রাত কাটাচ্ছে আমবাগানে। তবু পুনর্বাসন বা ত্রাণের ব্যবস্থা তেমন নাকি হচ্ছে না। আমরা পুনর্বাসন চাইছিলাম, তো পুনর্বাসন তো আমাদের হলো না, পুনর্বাসন দিলে না। গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিল, ভুলিয়ে দিল, পাবলিককে খিলিয়ে দিল 10 দিন, সব ভুলে গেল। আর ফের কি
নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। তাই কি সরকার আর ভাবে না নদীর পাড়ের মানুষদের নিয়ে? ওখানে কেন্দ্রের কি ভূমিকা আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর কি ভূমিকা আছে, রাজ্য সরকার ওই জায়গাটা কাজ করতে পারে কি পারে না, কি কি প্রয়োজন আছে, কাদের এখতিয়ারে পড়ছে, এই গোটা জিনিসটা দেখে নিশ্চিতভাবে জেলা প্রশাসন যা যা করার পদক্ষেপ নেবে। ভাঙনের গ্রাসে যদি চলে যায় এই ধরনের ঘটনা একাধিকবার নোট করানো হয়েছে। আমার মনে আছে মালদায় অনুরূপের একটি ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছিলেন, পরে নওশাদ সিদ্দিকীরা যান, মোহাম্মদ সেলিমরা যান। বলা হচ্ছে কিন্তু সরকারকে তো এই প্রশ্নে কি বলবো, সরকারকে তো এইগুলোর প্রশ্নে সদিচ্ছু করতে হবে।